পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির বৈঠকে সিদ্ধান্ত, তামিলনাড়ুতে কোয়ালিশন সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের দল। শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা আর অটো মামলা রাজধানীর সড়কে, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা ও তথ্য হালনাগাদের তাগিদ। ষাটটা ইন্টারসেকশন একেবারে ডিজিটাল করতে চাই এবং সেখানে আমাদের এখন যেভাবে আসলে প্রযুক্তির মাধ্যমে চলছে সেখান থেকে আসলে একটু ভিন্নতা আসবে। এই সিগন্যালগুলিকে কোঅর্ডিনেশন বা সমন্বয় করার একটা চেষ্টা করছি। স্বাধীন, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার পাঠ জার্নালিজম কনফারেন্সের প্রথম দিনে। অনুসন্ধানী সাংবাদিকতার সাথে বেড়েছে ঝুঁকি, বললেন সম্পাদকরা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 7 জনের। হাসপাতালে ভর্তি প্রায় 1,500। শয্যা সংকটে চিকিৎসা ব্যাহত। চট্টগ্রামে যুবক হত্যার সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। 2 বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন হবে, জানালেন শিক্ষামন্ত্রী। গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি বন্ধে নেওয়া হচ্ছে উদ্যোগ। যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তেজনা। মার্কিন যুদ্ধ জাহাজে মিসাইল নিক্ষেপ, কেশম দ্বীপ সহ কয়েকটি শহরে পাল্টা অভিযান। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বেই রাজ্যে সরকার গঠন করবে বিজেপি, এমন সিদ্ধান্ত নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবার কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার নাম। একসময় তৃণমূলের মন্ত্রী থাকা শুভেন্দু অধিকারী হতে চলেছেন পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মসনদে বসতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হয় তিনি হতে যাচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপির 207 জন বিধায়কের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের পথ চূড়ান্ত হল। केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম নিয়ে জল্পনা থাকলেও রাজনৈতিক মহলে খুব একটা সংশয় ছিল না। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল, কারণ টানা দ্বিতীয়বারের মতো তিনি হারিয়েছেন মমতা ব্যানার্জিকে। নরেন্দ্র মোদীজির মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কংগ্রেসের ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেন শুভেন্দু। পরে যোগ দেন তৃণমূলে। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ডান হাত ছিলেন তিনি। তৃণমূল সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 2020 সালে দল ছাড়েন এবং যোগ দেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। নন্দীগ্রাম কা হিন্দু জনতা ফের মুঝে জিতায়া। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আলোচনায় আসেন শুভেন্দু। এবারে নির্বাচনে ভবানীপুরেও মমতাকে পরাজিত করে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করেছেন তিনি। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, শুভেন্দু অধিকারী তো শেষমেশ জল্পনা কল্পনার পরে তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রথমবারের মতো বিজেপির। তো এই নিয়ে একটু বিস্তারিত জানতে চাই, কি চলছে এখন পশ্চিমবঙ্গে? আমি যেখান থেকে এই মুহূর্তে লাইভ করছি,
আপনি ব্যাকগ্রাউন্ডে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছেন। বিজেপি কে যে বারবার বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী ভাবে দেখাতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, সেটা কিন্তু তার উল্টো করে দেখাচ্ছেন যে না, বিজেপি বাংলা বা বাঙালি বিদ্বেষী নন। আগামীকাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং সেই দিনকেই শপথ নেবেন বাঙালি মুখ্যমন্ত্রী, মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। তিনি যে নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন, সেই নন্দীগ্রামের থেকে আমরা একজন অতিথি থেকে পেয়েছি, তার কাছ থেকে শুনে নেব এটা কেমন লাগছে আপনার। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। দেখুন, এটা শুধু পশ্চিমবাংলা নয়, আমরা যারা অবিভক্ত মেদিনীপুরের যারা বাসিন্দা, বর্তমানে দুটো জেলায় ভাগ হয়েছে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। সেই পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী বিশেষ করে নন্দীগ্রাম বিধানসভার তিনি ঘরের ছেলে, এবং যতবার নন্দীগ্রাম বিধানসভায় তিনি দাঁড়িয়েছেন ততবারই নন্দীগ্রামের মানুষ তাকে নিজের ঘরের ছেলে ভেবে প্রত্যেকবারই তাকে জয়ী করেছে। 55 বছর পর মেদিনীপুর মুখ্যমন্ত্রী পেলেন। একদম ঠিক। কংগ্রেসের সময়ে এবং যুক্তফ্রন্ট সময় ছিল যে অজয় মুখার্জির পরে এই প্রথম কোন জেলার নেতা পশ্চিমবাংলার কুর্সিতে বসলো। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, কারণ আমরা দেখে এসেছি যে বামফ্রন্টের সময় কিংবা তৃণমূলের সময় আমরা দেখেছি যে জেলার নেতাদের উঠতে দেওয়া হয় না, অথচ জেলার যে রাজনৈতিক দেশ, সেই দেশটাকে শক্ত করে জেলার নেতারাই তাদেরকে কিন্তু কলকাতা শহরে যারা বসবাস করেন, যারা নেতা, তারা কিন্তু স্বীকৃতি দেন না। এই প্রথম বিজেপির মতো একটা জাতীয়তাবাদী দল এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল, তারা শুভেন্দু অধিকারীকে যে সম্মান দিয়েছে, নন্দীগ্রামবাসী হিসেবে আমরা ভীষণভাবে গর্বিত। একেবারে একেবারে আমরা এই যে রবীন্দ্রসঙ্গীত বাজছে এবং আগামীকাল রাত কাটলেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান, সাজো সাজো রব কলকাতা শহর, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড শুধু নয়, কিছুক্ষণ পরেই রাজভবন অর্থাৎ লোকভবনে যাবেন শুভেন্দু অধিকারী, তার যে মন্ত্রিসভার তালিকা সেখানে জমা দেবেন এবং শপথ গ্রহণের জন্য তিনি দাবি জানাবেন। আগামীকাল মন্ত্রিসভার প্রথম বৈঠক আছে শপথ নেওয়ার পর, তার 40 জন যে মন্ত্রী তালিকার লিস্ট রয়েছে তারা কিন্তু শপথ নেবেন, পরবর্তীকালে তাদের দপ্তর বন্টন করা হবে। এর পাশাপাশি যে বাম আমলে যে রাইটার্স বিল্ডিং থেকে জ্যোতিবাবু বা বুদ্ধবাবুরা সরকার চালাতেন, সেই রাইটার্স বিল্ডিং এ শুভেন্দু অধিকারী ফিরে যাবেন। নবান্ন, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালিয়েছেন 15 বছর, সেখানে তিনি যাবেন না, এবং তার জন্য রাইটার্স বিল্ডিং ভগ্নদশা ছিল, সেটাকে রাতারাতি সারিয়ে সংস্কার করে তোলা হচ্ছে, যাতে সেখানে থেকে আগামী সোমবার থেকে তিনি সেখানে মন্ত্রিসভার দপ্তর, মন্ত্রীদের ঘর এবং তার দপ্তর থেকে সেখান থেকে রাজ্যের পশ্চিমবঙ্গের সরকার বা প্রশাসনিক কাজ চালাতে পারে। সুকান্ত, নিশ্চয়ই আরো আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। তুমুল নাটকীয়তার পর অবশেষে ভারতের তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটল। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে। বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটির সমর্থন সংখ্যা পৌঁছেছে 119-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 আসনের সীমা অতিক্রম করেছে। শুক্রবার বিকেল 4:30টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবেন বিজয়। রাজনৈতিক সূত্রগুলোর ধারণা, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন। নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠনে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত না করে রাজধানীতে এআই প্রযুক্তির ক্যামেরা নির্ভর মামলা কার্যক্রম সফল করা কঠিন বলে মনে করেন খোদ মাঠ পর্যায়ের ট্রাফিক কর্মকর্তারা। যানবাহনের তথ্য হালনাগাদ, যানবাহনের লেন নির্দিষ্টকরণ, চালকদের সচেতনতার উপর জোর দিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় এমন উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে, তবে এর আগে নীতি নির্ধারণী পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। আর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন চালকরা। রিয়াজ রাহানের রিপোর্ট। অভিজাত এলাকা গুলশান। শুক্রবার সরকারি বন্ধের দিন যানবাহনের চাপ খুব একটা নেই, তবুও
লাল সবুজ সিগন্যাল বাতির নির্দেশনা মেনে চলছেন সবাই। জেব্রা ক্রসিং এর উপরও দাঁড়িয়ে নেই কোনো যানবাহন। ট্রাফিক সদস্যদের হাতের ইশারায় যানবাহনের চলা বা বন্ধ নির্ভর করছে না এখানে। একই দিন বাংলা মোটরের চিত্র এটি। সিগন্যালের লাল সবুজ বাতি জ্বলছে, আবার ট্রাফিক সদস্যদেরও ঘাম ছুটছে সিগন্যাল নিয়ন্ত্রণে। যেন কে শোনে কার কথা। এটি বিজয় সরণির দৃশ্য, অনেকটা গুলশানের মতোই। যানবাহনের শৃঙ্খলা রক্ষায় খুব একটা দৌড়ঝাঁপ করতে হয় না ট্রাফিক সদস্যদের। অপরদিকে কারণ বাজার কদম ফোয়ারার মোড় বাংলা মোটরের মতোই বিশৃঙ্খল। রাজধানীর এই গুরুত্বপূর্ণ 4টি ইন্টারসেকশনের তুলনামূলক চিত্র থেকে মহানগরে ট্রাফিক ব্যবস্থাপনার সম্যক ধারণা মেলে। ডিএমপি ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা স্পষ্ট করেছেন সমস্যাটা ঠিক কোথায়। প্রতিবন্ধকগুলো আগে আপনাকে কমায় আনতে হবে। যে সব এলাকায় ধরেন আমার শাহবাগে প্রচুর রিক্সা চলে, রিক্সাগুলো বন্ধ করে যদি রিক্সা ছাড়া আপনার করা যায় তাহলে এটা মানে 100% আপনি এফেক্টিভ পাবেন। আর রিক্সার রাস্তায় আসলে আপনার এই সিস্টেমে এই প্রতিবন্ধকগুলো আপনাকে সরাই এটা চালু করতে হবে। অপরদিকে সক্ষমতা বিবেচনা না করেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে মত দিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক। ট্যাক্স কালেক্টররা যেমন ট্যাক্স নেটের ভিতরে ঢুকেছে তাদের উপরই চাপাচাপি করে, ট্যাক্সের নেটের বাইরে যারা আছে তাদেরকে কিছু করতে পারে না, এইটার অবস্থাও তাই হবে। রেজিস্টার্ড ভেহিকেল এই বিশৃঙ্খল আনরেজিস্টার গাড়িগুলিকে বাঁচানোর জন্য তাকে যে মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেই জায়গায় যে ট্রিগার করছে তাকে কিন্তু এই ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে আনতে পারবে না। ঢাকা ট্রাফিক সিস্টেম প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন সরকারের সঙ্গে কাজ করছেন বুয়েটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। বলছেন সড়কের শৃঙ্খলায় এমন উদ্যোগের বিকল্প নেই, তবে নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যাবার পরামর্শ এই বিশেষজ্ঞের। যিনি আসলে ভায়োলেশন করেছে, আইন ভঙ্গ করেছে, দেখা যাবে আসলে মামলাটা তার নামে না যেয়ে যিনি প্রকৃত মালিক তার নামেও চলে যেতে পারে। কারণ একই নাম্বার প্লেটে 3-4টা যানবাহন চলছে, এই ধরনের অভিযোগ কিন্তু ঢাকা শহরে আছে। তো এবং তার সাথে সাথে যে ভায়োলেশন ডিটেকশনের কথা বলা হচ্ছে, যে আপনার কেউ যদি বামের রাস্তাটা আটকে দেয় অথবা বিপরীত মুখ থেকে আসে অথবা স্টপ লাইন ভায়োলেশন করে অথবা লাল বাতি অতিক্রম করে চলে গেল, সেই জায়গায় আসলে আমাদের অন্যান্য যে ইন্টারসেকশনগুলি আছে সেখানে ডিজিটাল সিগন্যাল চালু করাটা জরুরি। সম্প্রতি রাজধানীর গুলশান জাহাঙ্গীর গেট থেকে বাংলা মোটর পর্যন্ত কয়েকটি সিগন্যালে চালু করা হয়েছে এআই ক্যামেরা, যা দিয়ে 5 ধরনের অপরাধ শনাক্ত এবং মামলার পর নথি সরাসরি যাবে যানবাহন মালিকের কাছে। আগামী কয়েক মাসের মধ্যে বেশিরভাগ ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা চালু হবে বলে জানান এই গণপরিবহন বিশেষজ্ঞ। আগামী 4 থেকে 5 মাসের মধ্যে আমরা 60টা ইন্টারসেকশন একেবারে ডিজিটাল করতে চাই এবং সেখানে আমাদের এখন যেভাবে আসলে প্রযুক্তির মাধ্যমে চলছে সেখান থেকে আসলে কিছু ভিন্নতা আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই সিগন্যালগুলিকে কোঅর্ডিনেশন বা সমন্বয় করার একটা চেষ্টা করছি। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির ব্যবহারকে স্বাগত জানিয়েছেন সাধারণ চালকরা। সুবিধা তো ভালোই হবে এখন, কারণ যানজট কম হবে রাস্তায়, এখন মানুষের মনে ভয় থাকবে এরকম সবার মনে। কেন আমরা বাঙালিরা সিগন্যাল মানি না, এখন অটো তুমি যাও তোমার পিছনে সরকার দৌড়াবে না, তুমি সরকারের পিছনে দৌড়াবে সর্বক্ষণে। আপনার গাড়ি আপনি আমার ভাই আমি নিয়ে গেলাম, আমি ফল্ট করে আসলাম, মামলাটা আপনার হয়ে গেল বা আমার আত্মীয়র গাড়ি এরকম হইল। এটা যদি বন্ধ হয় যার গাড়ি সে চালাবে তাহলে ঠিক আছে। রাজধানীতে বৈধ যানবাহনের তথ্য হালনাগাদ করা হয়েছিল সবশেষ 2023 সালে, অথচ বিভিন্ন পরিসংখ্যানের তথ্য বলছে অবৈধভাবে চলাচলকারী যানবাহনের সংখ্যাটা প্রায় বৈধ যানবাহনের সমান। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনরা যেসব সমস্যাগুলো তুলে ধরেছেন, তার পাশাপাশি যদি পুরো রাজধানীতে যে অ্যানালগ পদ্ধতি ছিল সেই পদ্ধতির ছেড়ে স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রাফিক ব্যবস্থার সঙ্গে যদি বেশি মাত্রায় অভ্যস্ত করা না যায় বা সচেতন করা না যায় চালকদের, তাহলে এই পদ্ধতির সাফল্য অনেকটাই ফিকে হয়ে যাবে বলে মনে করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জীবনের অমূল্য অধ্যায় শৈশব। কেমন আছে আমাদের গ্রামের শিশুরা? কোনো কারণে হারিয়ে যাচ্ছে না তো দূরের জনপদের নির্মল হাসিগুলো? এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। হাম ও উপসর্গে কিছুতেই ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় আরও 7 জনের প্রাণহানির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সিলেটেই মারা গেছে 3 শিশু। বিভিন্ন হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছেন 1494 জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। তিল ধারণের ঠাঁই নেই বিভিন্ন হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 7 শিশুর। এর মধ্যে সিলেটে মারা গেছে 3 জন, এছাড়াও ঢাকায় 2, বরিশালে 1 ও খুলনায় প্রাণ গেছে আরও 1 শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে দেশে মৃত্যু হয়েছে 343 জনের। বাড়ছে রোগীর ভিড়ও। মেয়ের খেসনিউটিক আছে, তারপরে অনেক অবস্থা খারাপ, তারপরে এখানে দিয়ে পাঠাইছে। এখানে এসে 3 দিন, তারপরে আইসে তো 3 দিন পর সিরিয়াল পাই ভর্তি চাইছে 9 দিন। এখানে একটা ব্যান আছে সেটা বিক্রি করেছি বাড়িতে। এখন ধরেন হেরাম আমার কিছু নাই যে বিক্রি করি আমি চিকিৎসা করবো। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম বিভাগেও উদ্বেগজনক হারে ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। অনেক হাসপাতালের ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা না হওয়ায় বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। আবার কোথাও কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। ডাক্তারে দেখাইছে, ডাক্তারে বলছে এটা হাম হয়েছে। জ্বর, বমি, পাতলা পায়খানা, পরে 4 দিন পর আবার বিসি উঠছে। একটা সিটে 3টে বাচ্চা, বলে প্রয়োজন হলে আরও একটা দেবো। তার মানে ডাক্তার যে যাবে তারও কোনো সিস্টেম নাই। তবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশুদের সুরক্ষা নিশ্চিতে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। একটি হতাশাবাদী গোষ্ঠী রয়েছে যারা বিভিন্নভাবে দেশকে অস্থির করে রাখতে চায়, এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আয়োজিত অনুষ্ঠানে তিনি নিজস্ব স্বকীয়তা, স্বাতন্ত্র্য বোধ বজায় রাখার উপর গুরুত্ব দেন। এবছর 3 জেলায় একযোগে আয়োজন করা হয়েছে জন্মজয়ন্তীর উৎসব। এসব অনুষ্ঠানে যোগ দেন সরকারের মন্ত্রীরা। শুনি যেন চরণধ্বনি রে, বুঝি আমার মনোহরণ। বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবদান অসামান্য, যার কবিতা, গান ও গল্পে ধরা দেয় বাঙালির আবেগ, জীবনবোধ। আজ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নওগাঁর প্রতিশরে কাছারি বাড়িতে জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম সবসময় মানুষকে আলোড়িত করেছে। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন কবিগুরু। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে স্বকীয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশি, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের কাছারি বাড়িতেও শুরু হয়েছে 3 দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব। নাচ, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রবি ঠাকুরের নাম। বাংলা সাহিত্যের গুরু, এবং আমরা বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুটি বাড়িতে এখানে অনেক কবিতা লিখেছে, সেই স্মৃতি জড়িত এই কুটি বাড়িতে আমরা পালন করছি। কুষ্টিয়ায় শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। সকাল থেকে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রং রূপ। এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশের আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা হলে রাষ্ট্র উপকৃত হবে, তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে চাইলে তা হবে ষড়যন্ত্র। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা নেতৃবৃন্দকে নিয়ে শনিবার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পূর্ব প্রস্তুতি দেখে রিজভী আহমেদ জানান, এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত 3 মাসে বাস্তবায়িত সরকারের বিভিন্ন কর্মসূচি ও আগামীর পরিকল্পনা ও করণীয় তুলে ধরা হবে এই মত বিনিময় সভায়। বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, মানে ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরেও আমরা যখন দেখেছি মানে কত মিথ্যা কথা বলেছে, কত কিছু বলেছে, তো সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। চট্টগ্রামে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এই ঘটনায় গুলিবিদ্ধ এক শিশুও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নগরের বাইজিদ রৌফবাদে। নিহত রাজু নিজেও হত্যা মামলার আসামি। এখনো কেউ মামলা না করলেও কিলিং মিশনে কতজন অংশ নিয়েছে, কেনই বা এই হত্যাকাণ্ড, তা তদন্ত করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর রৌফবাদ বিহারি কলোনিতে এক যুবককে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে তার মাথায় আরও কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে রাজু হাসান নামের ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রাউজানের কদলপুরের বাসিন্দা রাজু 3 দিন আগে রৌফবাদ বিহারি কলোনিতে বোনের বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওদিক থেকে মানুষে গুলি মারতে মারতে নিয়ে আসি, এখানে ফালাই দিছে ওর। ও যখন পড়ে গেছে ওর মাথার মধ্যে আরো 2টা মারছে। চিনতে পাইনি কি এটা আমাদের আপন লোক। ওর পিঠে জালি জালি করে দিয়েছে, মগজটা আরো পড়ে গেছে। তো ওরা 3 জন ওদিক দিয়ে পালিয়ে গেছে। এদের মুখে মাছ, 2টা চোখ দেখা যাচ্ছে, মাথায় টুপি, শর্ট প্যান্ট পিন্দা। দামাই লিখছে আর হাইনি এর মানুষে মোবাইল গড়ি এর কেস কাম দিই আর আঁচ ছেলেরে ডাকি নিয়ে করতো। আর পরে যেভাবে মাঝি এই বাবা সামনে মারণ বলিব, আর নইলে আমি আরো বড় যাই। সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয় রেশমা নামে 12 বছরের এক শিশু। চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। এখানে গুলাগুলি চলে, আমার মেয়ে তো বুঝতে পারেন, ছোট মেয়ে তো বুঝতে পারেন না, ও চোখে গুলিটা লাগছে, কিন্তু চোখের কোন জায়গায় আছে এটা বোঝা যাইতেছে না। এটা সিটি স্ক্যান না করা পর্যন্ত বোঝা যাবে না। ডাক্তার বলতেছে সম্ভাবনা আইসিইউ যদি যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে, আইসিইউতে বাইরে হলে আর কিছু বলা যাবে না। ঘটনার পর থেকে এলাকা থমথমে। প্রকাশ্যে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। অত দূর থেকে মানুষ এসে এখানে খুন করে যাওয়া, আমরা তো নিজেই, এটা তো ঘনবসতি। কেউ তো এখানে তো আপনারা তো দেখতেছেন যে কিভাবে ঘনবসতি, তার উপরে এই অবস্থা। তা আমরা ভয়ে আসি না, আমরা আতঙ্কে আসি না। ওরা আগেও আসে এখানে ম্যাপ করে গেছে আর কি, না হলে তো এই জায়গায় অচেনা মানুষ ছেড়ে গেলে তো কখনো চিনবে না তারা। এখনো মনে হচ্ছে যে না, আতঙ্কবাদী কোন দিক, এদিক থেকে হয়তো আসতেছে, হয়তো ওই দিক থেকে আসতেছে, হয়তো ওই দিক থেকে আসতেছে, এভাবে প্রত্যেকটা মানুষের এখনো মনের ভিতরে সেই ভয়টা এখনো ঢুকে আছে। গত 26 এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় 7 নম্বর আসামি রাজু। পুলিশেরও ধারণা পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলতেছে, তদন্ত পরে এটা বলা যাবে, ফাইন্ড আউট করা যাবে আসলে কয়জন ছিল এবং এটা মোটিভটা কি। তবে প্রাথমিক মনে হচ্ছে যে হয়তো পূর্বশত্রুতার যে কারণে এটা হয়েছে। নিহত রাজু পেশায় দিনমজুর ছিলেন। স্ত্রী সন্তান নিয়ে থাকতেন রাউজানের কদলপুরে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশে অনুসন্ধানী সাংবাদিকতা বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঝুঁকি। নিরাপত্তাহীনতায় ভোগেন অনেক গণমাধ্যম কর্মী। নজরদারির শঙ্কা কাটেনি। এমআরডিআই আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের প্রথম দিনে উঠে আসে এমন অভিমত। বক্তারা বলেন, রাজনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণে হারিয়ে যাচ্ছে অনেক অনুসন্ধানী প্রতিবেদন। স্বার্থের দ্বন্দ্বও আছে। রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজন করা হয়।
ছুটির দিন বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ঘিরে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি। প্রথম দিন এক ছাদের নিচে হাজির বাংলাদেশ সহ 10 দেশের সাংবাদিক, সাংবাদিকতা শিক্ষক, গবেষক সহ বিভিন্ন স্তরের প্রায় 550 কর্মী। মিডিয়া রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDA এর আয়োজনে রাজধানীতে এমন আয়োজন এই প্রথম। উদ্বোধন পর্বে দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। বক্তারা বলেন, রাজনৈতিক পালাবদল হলেও সাংবাদিকদের ঝুঁকি কমেনি। স্বাধীনতার প্রশ্নে একমত হতে পারেননি নীতি নির্ধারক ও অনেক মালিকপক্ষ। এই যে আঘাত এসছে সংবাদ মাধ্যমের প্রতি, সেটা শুধুমাত্র রাষ্ট্র সুরক্ষা দিতে যেরকম পারে নাই, অরাষ্ট্রীয় শক্তি সেটাকে পরিচালিত করেছে, কিন্তু তার ভেতরে কিন্তু গণমাধ্যমের অভ্যন্তরীণ শত্রু কাজ করেছে। তালির প্রমাণ আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে যে একটি প্ররোচনা যারা দিয়েছেন তাদের মধ্যে সুপরিচিত কোট এন্ড আনকোট সংবাদকর্মীরা ছিলেন। সাংবাদিকতা শুধু পেশা না, জনসেবাও বটে। তাই এখানে নৈতিকতার সর্বোচ্চ চর্চা হওয়া জরুরি। সংবাদ মাধ্যম যদি রাজনৈতিক চাপ ও ব্যবসায়িক মুনাফার ঊর্ধ্বে উঠতে না পারে, তাহলে তা সমাজের জন্য অশনি সংকেত। প্লেনারি সেশনে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, ঝুঁকির কারণে অনেক সাংবাদিক পেশা ছেড়ে চলে যাচ্ছেন। তাদের আইনি ও মানসিক সুরক্ষার অভাব আছে। তার উপর তহবিল সংকট হলে অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট আলোর মুখ দেখে না। আমরা পুরোপুরি বিজ্ঞাপন নির্ভর মিডিয়া, ফলে আমাদেরকে আমাদের টাকা দিয়েই করতে হয় যেটুকু, এবং অনেক প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদী অনুসন্ধান করানোও সম্ভব না। কারণ হচ্ছে এক একটা অনুসন্ধান করতে 3 থেকে 1 বছর লেগে যায় যদি ভালো কোনো অনুসন্ধানী রিপোর্ট আপনি করতে চান। ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন, এবং আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। The role of the institution of the editor. Story needs to be investigated, and to what extent. গণমাধ্যমের মালিকরা যদি সেলফ সেন্সরশিপে অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা টিকে থাকতে পারবে না। কারণ এসব কাজের মূল লক্ষ্যই হলো বেসরকারি খাত বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি উন্মোচন করা। এই প্রবণতা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য দেশে চলতে থাকলে তা সাংবাদিকতার জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। সম্মেলনের বিকেলে আলাদা পর্বে অনুসন্ধানী ডকুমেন্টারি, গণমাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বার্তাকক্ষ ও তথ্যের সুরক্ষা নিয়ে বিশেষজ্ঞরা আলাদা সেশন নেন। MRDA ফেলোশিপের জন্য নিজেদের রিপোর্টের আইডিয়া উপস্থাপন করেন সাংবাদিকরা। শনিবারও দিনভর রয়েছে গণমাধ্যম নিয়ে নানা আয়োজন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ছোট ছোট মুহূর্তই জীবনে আনে বড় পরিবর্তন। জীবনের অমূল্য সেই অধ্যায়ের নাম শৈশব। যখন থাকে অফুরন্ত সময়ে, জাগতিক কোনো চাপ কিংবা তাড়া নেই, থাকে শুধু ছুটে চলার আনন্দ। দূরের জনপদে সুযোগ সুবিধার সীমাবদ্ধতা থাকলেও থামে না শৈশব। নিজস্ব ছন্দে নিজের মতো করেই বেড়ে ওঠে শিশুরা। নাহিদ হোসেনের তোলা ছবিতে প্রান্তিক চরাঞ্চলের দুরন্ত শৈশবের গল্পই শোনাবেন সহকর্মী তাজনুর ইসলাম। ব্রহ্মপুত্র নদের পাড়ের মৌলভীরচর গ্রাম। নতুন একটি সকাল মানেই নতুন স্বপ্ন দেখার সময়। স্বপ্নে বিভোর স্কুল মাঠে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা এই সব শিশুরা। একসাথে গাইছে জাতীয় সঙ্গীত, পাঠ করছে শপথ বাক্য। তাদের চোখে ভাসে অদেখা আগামী, একটু বড় হওয়া আর এগিয়ে যাওয়ার স্বপ্ন। ক্লাসরুমে ঢুকতেই বদলে যায় পরিবেশ। কেউ চুপচাপ বসে আছে, কেউ আবার ফিসফিস করে কথা বলছে, আবার কোথাও হাসির রোল। এই ছোট ছোট শব্দ, এই হইচই, এই সবই তো একদিন হয়ে যায় স্মৃতি। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলায় যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সমধুর। কোন চিরতির ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শাওলাই ডাকছে। কি করতে চান ডাক্তার হয়ে? ডাক্তার হয়ে মানুষকে সুস্থ করতে চাই।
তবে এই ছবিটা সব জায়গায় একরকম নয়। একই চরাঞ্চলের আরেক প্রান্তে স্কুল আছে, কিন্তু ছাত্রছাত্রী হাতে গোনা। শিক্ষকের কণ্ঠে ধরা পড়ে সেই বাস্তবতা। শিক্ষার এই পথটা সবার জন্য সমান সহজ নয়। প্রতি বৎসরে স্কুলটা 2 বার করে ভাঙতে হয়। যেমন সামনে বন্যা আসতেছে, এই বন্যায় আবার এই স্কুলটা ভাঙতে হবে। ভেঙে যখন আমি নেব তখন এই বসত বাড়িগুলো আর পাবো না, হয়তো অন্য কোথাও যায় উঠাবো, 2-4-5টা বাড়ি পাবো, আবার হয়তো ভাঙতে হবে, আবার অন্য কোথাও যায় উঠাবো। দুপুরের রোদে মেঠো পথ ধরে হাঁটে কিছু শিশু, বই বুকে চেপে মেঠো পথে ধুলো উড়িয়ে। স্কুলে যাওয়ার এই পথটাই তাদের বড় হওয়ার পথ। পড়াশোনা করতে ভালো লাগে। আমি বড় আমি প্রতিদিন স্কুলে যাই, বাংলা ইংরেজি পড়তে ভালো লাগে। চুরিয়া দিগল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাউরুটি দেয়, ডিম দেয়, কলা দেয়, দুধ দেয়। বিকেল নামতেই বদলে যায় সব কিছু। ক্লাসের চাপ নেই, নিয়ম নেই, শুধু সময় আর স্বাধীনতা। মাঠের এক কোণে বসে গল্প, হাসি, দৌড়াদৌড়ি আর হুড়োহুড়ি। কোনো নাম নেই, কোনো নিয়মও নেই, তবুও খেলা থামে না। দল বেঁধে ছোটাছুটি, হাসি আর চিৎকার। এই আনন্দের কোনো ভাষা লাগে না, শুধু অনুভব করলেই হয়। খেলার নাম রাজা। খেলতে হয় লাভ পেরে, তারপরে রাজা কনাকে, রানী কনাকে, বাদশাহ। শেষ হলে একজনে মরাতে লাগে। আমরা যে খেলা খেলছিলাম তার নাম রাজা। খেলাটা মজা। মেরি রুন্ডে খেলি, গানের বাজ খেলি, গানের গলি খেলি। আর একটু দূরে নদীর পাড়, খোলা আকাশে আরও একদল শিশু, যারা দৌড়ে বেড়ায় নিজেদের মতো করে। সুন্দর এই শৈশবের নেই কোনো কাজের বোঝা কিংবা হিসাব মিলানোর চিন্তা। আছে শুধু অফুরন্ত সময় আর প্রাণভরা নির্মল আনন্দ। প্রতিটি মানুষের ভেতরেই বেঁচে থাকে এমনই এক শৈশব, ধুলোমাখা পথ আর দুরন্ত সময়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, গাইবান্ধা। এই মুহূর্তে তড়িঘড়ি করে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করতে চায় না সরকার। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে খুলনায় আইনজীবী সমিতিতে নতুন আইনজীবীদের অভিষেক ও বরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে বিএনপি যে বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছিল সেগুলোকে আইনের আওতায় বিবেচনা করা হবে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। এর আগে সার্কিট হাউসে বিচারকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী। বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে কি হবে না এই প্রশ্ন, এই দ্বিধা, এই শঙ্কা আপনাদের সামনে এসেছে। এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, আমরা তড়িঘড়ি করে কোনো কিছু করতে চাই না। আমরা আবার পৃথক সচিবালয়ের স্কিম নিয়ে হাজির হব। আমরা যাচাই বাছাই করছি। 2028 সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান, বিশেষজ্ঞের একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলছে। রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন বই ছাপানোর কাজ সময়মতো ও সুন্দরভাবে করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা বাংলা একাডেমিতে এই আয়োজনে যোগ দেন শিক্ষামন্ত্রী সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত করতে হবে। নোট গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আপনাদের মুদ্রণের সময় এবার যেন কাগজগুলো ঠিক থাকে, আর এই মুদ্রণের ব্যাপারে যে আমাদের ভিতরে অসম প্রতিযোগিতা হয়, এটা যেন আর না হয়। বই ছাপা এটি সুন্দরভাবে আপনাদের উঠাতে হবে এবং সেইখানে যেন কোনো দুশ্রুতি না থাকে, সেই জন্য আমরা ইন্সপেকশন তো করবই এনসিটিভি থেকে।
এ সময় নতুন কারিকুলাম বাস্তবায়নের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। আমরা কারিকুলাম আবার নতুনভাবে শুরু করছি 2028 থেকে 100%, বা এই মুহূর্তে এই গত 4 দিন ধরে যে ডক্টর আজিজ সাহেব ছিলেন আরডিএতে, সেখানে প্রায় 223 জন আমাদের এক্সপার্টিস গিয়েছেন, কমিটি কাজ করছে, বই পরিবর্তন করছি, পরিমার্জন করছি, যুগ উপযোগী যা করা প্রয়োজন তা আমরা করছি। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর থেকে বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করতে হবে। পাণ্ডুলিপি তৈরি, সম্পাদনা, মুদ্রণ এবং প্রকাশনা লেভেল পর্যন্ত, বিক্রি লেভেল পর্যন্ত যে আপনারা যান, এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে? বাংলা একাডেমির কোনো ভূমিকা আছে? তাদের নেতৃত্বে বইমেলা তাহলে কেন হবে? আর সেখানে আপনারা কেন যাবেন? সভায় প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার আহ্বান জানান প্রকাশকরা। এ সময় নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়ারও দাবি তোলেন তারা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে উঠেছে পাল্টাপাল্টি হামলার অভিযোগ। তেহরানের দাবি, নিজস্ব জলসীমার তেলবাহী ট্যাঙ্কারে প্রথমে হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে যুক্তরাষ্ট্রের নৌবহরে পাল্টা মিসাইল, ড্রোন হামলা চালায় আইআরজিসি। এরপরই ইরানি বন্দর, যুদ্ধজাহাজ এবং বেশ কিছু শহরে অভিযান শুরু হয়। বৃহস্পতিবার হরমুজ প্রণালী পেরুতে যায় 3টি মার্কিন ডেস্ট্রয়ার। এগুলো হলো ইউএসএস ম্যাসন, ইউএসএস রাফায়েল পেরালতা এবং ইউএসএস ট্রাক্সটান, যার সবকটি আর্লেই বার্গ গাইডেড মিসাইল শ্রেণীভুক্ত আধুনিক যুদ্ধযান। জলপথটি পাড়ি দেওয়ার সময় ইরানের আকস্মিক হামলার শিকার হয় জাহাজগুলো। ছোড়া হয় একাধিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোন। অবশ্য হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তেহরানের দাবি, জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে প্রথমে হামলা চালায় ট্রাম্প প্রশাসন। জবাবে ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহর ও হরমুজগান প্রদেশের সিরিক শহরে হামলার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এছাড়াও ইরানের বন্দর ও জাহাজ লক্ষ্য করেও চালানো হয় হামলা। পাল্টাপাল্টি হামলার পরও মার্কিন প্রেসিডেন্টের দাবি, ওয়াশিংটন তেহরান আলোচনা এখনও চলমান। ইরানিদের সঙ্গে আমাদের আলোচনা চলছে, খুব ভালোভাবেই চলছে, কিন্তু তাদের বুঝতে হবে এই চুক্তি না হলে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তারা এই চুক্তি করতে চায়, আমার চেয়েও বেশি করতে চায়। আপনারা এটাই শুনতে চেয়েছিলেন। চলমান যুদ্ধবিরতি এখন অনেকটাই ভঙ্গুর। 7 এপ্রিল 2 দেশের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হলেও মাঝে মধ্যেই ছোটখাটো হামলা হচ্ছে। সোমবারও ইরানের 6টি নৌকা ধ্বংসের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই, কিন্তু বাসায় গেলে স্ত্রী বকা দেবে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই রসিকতায় মেতেছেন ঢাকা টেস্টের প্রথম দিন 91 রান করে আউট হওয়া মুমিনুল হক। দ্বিতীয় দিনের প্রথম 1 ঘন্টা ভালোভাবে পার করতে পারলে 450-500 রান করা সম্ভব বলে মনে করেন মুমিনুল। না, আক্ষেপ হয় না, এতদিন আক্ষেপ হয় না। আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু, তা ওই যে বইয়ের কারণে বই হয়তো একটু গালি দিবে, এটাই আর কি। আসার পরে 2-3 মিনিট একটু খারাপ লাগছিল আর কি। পরে আর আমার কাছে মানে সত্যি কথা 100 হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট হলো ডেইলি রান করাটা ইম্পর্টেন্ট, ডেইলি কন্ট্রিবিউশন করাটা ইম্পর্টেন্ট। সেঞ্চুরি চাই, মানে সেঞ্চুরি কে না চাই। কত রান করা সম্ভব আমার কাছে মনে হয় কালকে সকালটা খুব ইম্পর্টেন্ট, কারণ নতুন বলে থাকে তো সকালটা যদি আল্লাহর মধ্যে 1 ঘন্টা যদি আমরা উইকেট লস না করে খেলতে পারি, তো আমার কাছে মনে হয় যে 400, 450 পার হয়ে যাবে। তো ডিপেন্ড করতেছে আমাদের প্রথমে 1 ঘন্টাটা। আগে থেকে আমি বলতে পারছি না যে 450 হবে না 500 হবে। তো 1 ঘন্টাটা যদি ভালোভাবে স্টার্ট করতে পারি, তাহলে গেমটা আমাদের ফোরে আসবে, কারণ এখন উইকেটে অনেক কিছু হচ্ছে। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।